দূরের গাছগুলোকে দেখে এ পৃথিবীর মনে হয় না। বর্ষা এমন ঘন কুয়াশা তৈরি করেছে জঙ্গলটাকে ঘিরে, দেখে মনে হচ্ছে কোনো অন্য গ্রহের বৃষ্টি ভেজা একটা জায়গা। যেদিকে চোখ যায় শুধু সোনাঝুরি গাছের মেলা, লম্বা লম্বা কাণ্ডের সাদা সাদা ছালের ওপর ক্ষতের মতো দাগ। একটা না একটা গা ঝিমঝিমে শব্দ হয়েই চলেছে গাছের পাতায় বৃষ্টির জল পড়ায়। সময়টা আজ থেকে প্রায় 20 বছর আগের। বর্ধমান জেলার এই অংশের গ্রামগুলো বাদলা নামলে এমনই চুপচাপ নির্জীব হয়ে পড়ত। কদাচিৎ কেউ হাতে লণ্ঠন নিয়ে অতি কষ্টে বেরোলেও নিজেদের বাড়ি থেকে খুব বেশি দূর যেত না। এমনই এক বর্ষণ মুখর সন্ধ্যায় গ্রামের একটা টিনের চালের বাড়ির দাওয়ায় বসে মনিরামের কথা শুনছিলেন শুভাশিস বাবু। এ গ্রামে একটা বাড়ি কিনেছিলেন তিনি, তার নিজেরই এক আত্মীয়ের থেকে। সেই বাড়িখানার দারোয়ানের টিনের চালের তলায় বসেই গল্পটা শুনেছিলেন তিনি। বাড়িটা কিনে ভালোই করলেন বাবু। প্রায় 2.5 কাঠা জায়গা জুড়ে তৈরি করা বাড়ি, একেবারে যেন রাজমহল। তা ঠিক। জীবনলাল বাবু যখন তার এই এত বড় বাড়িটা বেচে দেবেন শুনলাম, তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না। এখন আমার বয়স এই ধরো 40। একেবারে বুড়ো যখন হব তখন এখানে এসেই জীবনের শেষ দিনগুলো কাটিয়ে দেবো। ততদিনে আশা করি এইসব জঙ্গল এলাকাও আর এরকম থাকবে না। এই মনিরাম লোকটাকে এই বাড়ির আগের মালিক মানে জীবনলাল রায় বহাল করেছিলেন বহু বছর আগে। সেই থেকেই এই বিশাল বাড়িটার তত্ত্বাবধান করছে লোকটা। না বাবু, এ জঙ্গল এখান থেকে কাটবে না। আমার বয়স যখন মাত্র 16, তখন আমি এখানে এসেছি। এ জঙ্গলের গাছপালা সব ঠিক সাধারণ নয়, কি যেন একটা লুকিয়ে আছে এদের এদের আড়ালে। দেখেন, এই গ্রাম আর এর আশেপাশের গ্রামের সবাই জানে এইসব কথা, তাই এ জঙ্গল এমনই থাকবে। হ্যাঁ, জীবনলাল বাবু বলেছিলেন বটে যে এই মান করা গ্রামটা সন্ধে নামলেই একেবারে নাকি শ্মশান হয়ে যায়। কিন্তু উনি বুড়ো মানুষ, ওনার কথা অতটা গুরুত্ব দিইনি আমি। গ্রামটা নিঝুম হবার পিছনে যে গ্রামের মানুষের একটা ভয় কাজ করছে তা অবশ্য জানতাম না। মনিরামের মুখে উঠোনের অপর দিকে জ্বলতে থাকা উনুন আর মিটমিটে লণ্ঠনের আলো কেমন যেন একটা রহস্যময় ভাব সৃষ্টি করেছিল। সে হাতের হুঁকোয় একটা হালকা টান মেরে বলল, ভয়, ভয়ই বটে, ভয়। তবে অকারণে ভয় জন্মায়নি বাবু। আমি তাকে দেখেছি এই জঙ্গলের মধ্যে, এমনই এক বর্ষার সন্ধেতে আমি তাকে দেখেছি। দেখেছো মানে? কাকে দেখেছো? ভূত নাকি পেতনি? কি আছে ওই জঙ্গলে? হ্যাঁ, আসবেন না বাবু। তার নাম না, তার নাম আমি জানি না, জানলেও মুখে আনতুম না। এই মান করার লোকেরা এমন বর্ষার দিনে ভুলেও তার ভয়ে বাড়ির বাইরে বেরোয় না, বুঝলেন? শুভাশিস বাবু স্বাভাবিক কারণেই এসব বিশ্বাস করতে চাননি। আজ থেকে 20 বছর আগের কথা হলেও তখনই কলকাতার চারিদিকে আলো ঝকঝকে পরিবেশে বাস করা মানুষেরা এসব কথা হাওয়াতেই উড়িয়ে দিত। দেখো, আমি ওই বাড়িটা কিনেছি শেষ জীবনটা কাটানোর জন্যই। এই এলাকার এইসব কথা আমার আমার জানাটা দরকার। আচ্ছা আচ্ছা, শোনো, আমি 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 তোমাকে 500 টাকা, না না না, 500 না, 1000 টাকা দেবো। যে ভয়ের কথা বলছো তা যদি আমাকে তুমি দেখাতে পারো তবেই দেবো। শুভাশিস বাবুর এ কথায় মনিরাম আর তার বউ একে অপরের দিকে তাকালো একবার। কি যে বলেন বাবু, এই বাড়িখানা আপনি কিনেছেন, এখন আমাদের এই ঘরখানার মালিকও আপনি। দেখেন, আপনি অন্য যা বলবেন সবই করব, কিন্তু এই বাদলায় জঙ্গলে ঢোকার মতো অন্যায় আবদার করবেন না। তার বদলে আমি আমি আপনাকে একটা সত্য ঘটনা বলতে পারি। বুঝতেই পারছি। বেশ, সবে তো সন্ধে, বলো তুমি। তোমাদের এখান থেকে খেয়েই জীবনলাল বাবুর বাড়িটায় যাবো না হয় আমি, কি বলো? মনিরাম এ কথায় একটু চমকে উঠল। হাতের হুঁকোটা নামিয়ে ভয়ে ভয়ে দূরের বাড়িটার দিকে তাকালো। বর্ষায় বাড়িটা কোনো নাম না জানা ভয়ঙ্কর প্রাণীর মতো থাবা পেতে বসে আছে। মাঝে সোনাঝুরির জঙ্গলে ধোঁয়া জমে আছে বর্ষার কারণে। বেশ, যখন যাবেন আপনাকে না হয় আমি অর্ধেক পথ এগিয়ে দিয়ে আসব। এই নীলা, একটু হাত চালিয়ে রান্না করো,
আমি ততক্ষণ না হয় যাই হোক। শোনেন বাবু, আমার বাপের ভিটে ছিল সেই পুরুলিয়া। গ্রামেরই ছেলে আমি। যখন 16 বছর বয়স হলো, আমার বাপ কোথা থেকে এই জীবনলাল বাবুর সাথে দেখা করে তার জন্য কাজে আমাকে পাঠিয়ে দিল এই বর্ধমানের মান করে। এক সন্ধ্যার মুখে আচালা একটা বলদের গাড়িতে এসে পৌঁছালাম এই বাড়িটার সামনে। বিশাল এই বাড়িখানা তখন জঙ্গলের মাঝে সদ্য তৈরি করেছেন জীবনলাল বাবু। এখানকার গাছগুলোকে দেখে সেই সন্ধ্যের আলোতেও আমার কেমন যেন কাটা ছমছম করে উঠেছিল। মনে হচ্ছিল কেউ যেন গাছের আড়াল থেকে আমাকে দেখে চলেছে একভাবে। এসো হে, ভেতরে এসো। ও ভবেশ, বলদগুলোকে পাকা ঘরে পুড়ে দৌড়টা ভালো করে আটকে দিস বাপ, নইলে আবার সেদিনকার মতো কোনো একটাকে টেনে নিয়ে গেলেই হলো। কথাগুলো শুনে ঠাহর করে দেখলাম সেই বাড়ির দেওয়ায় একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আমারই পেছনে দাঁড়ানো বলদের গাড়ির লোকটাকে কথাগুলো বলল। আমার সাথে আসা লোকটা বলদগুলোকে নিয়ে পাকা গোয়ালের দিকে চলে যেতেই আমিও এগিয়ে গেলাম বাড়ির দিকে। বাড়ির ভেতর বসার ঘরে বসলেন জীবনলাল বাবু। আমি তার সামনে জড়ো হয়ে দাঁড়ালাম। কত বড় মানুষ তিনি! সত্যি বলতে কি, আমার কেমন যেন একটু ভয়ই লাগছিল। দেখো, তোমার বাবা তোমাকে এখানে এই বাড়ির দেখাশোনা করার জন্য পাঠিয়েছেন। পারবে তো? এই জঙ্গলে থাকতে ভয় পাবে না তো? আগে না বাবু, ভয় পাবো কেন? আমি গ্রামে ধান ক্ষেত পাহারা দেওয়ার কাজ করেছি, কত ভয় পাবো না বাবু। বেশ, তবে ওই ভবেশের সাথেই এই বাড়ির কয়েক পা দূরেই আমার আরো একটা টিনের পাকা বাড়ি আছে, সেখানেই তুমি থাকবে, বুঝলে? যে আজ্ঞে বাবু, বুঝেছি। শোনো, এটা তোমার পুরুলিয়ার গ্রাম নয়। দেখছো তো কেমন জঙ্গল হয়ে আছে চারিদিকে। বাঘ ভাল্লুক এসব নেই, তবে এখানকার গ্রামের লোক বলে জঙ্গলটায় কি যেন ভয় আছে। তুমি নতুন মানুষ, তাই তোমাকে বলে দিলুম। আচ্ছা বাবু, মনে থাকবে। বেশ, এখনো সন্ধ্যের আধার নামেনি। ভবেশের খোঁজ করো গে, যাও। সে তোমার থাকা খাবার ব্যবস্থা করে দেবে, যাও। জীবন বাবুর কথায় আমার মনটা কেমন খারাপ হয়ে গেছিল। সদ্য বাবা মাকে ছেড়ে এসেছিলাম তো, একটু ধাতস্থ হবারও সময় পেলুম না। কাজে বহাল হয়ে যেতে হলো এরই মধ্যে। বাড়ির ফাটক পেরিয়ে হেঁটে চললাম আমি টিনের ছাদের পাকা একটেটে ঘরটার দিকে। ঘর আর এই বাড়ির মাঝে এখন যেমন জঙ্গল দেখছেন, তখন আরো বেশি জঙ্গল ছিল। ছায়া ছায়া সন্ধ্যের আলোতে গাছগুলোর মাঝখান দিয়ে চলেছি। জায়গাটা কেমন যেন। প্রায় মাঝ বরাবর গেছি জঙ্গলে এলাকাটার। হঠাৎ দেখি গাছের আড়ালে একটা মানুষ দাঁড়িয়ে আছে। লোকটা দাঁড়িয়ে আমাকেই যেন দেখছিল। কে ওখানে? ভবেশদা নাকি? আমাকে বাবু ওই টিনের চালের ঘরের ওখানে যেতে বললেন। ভবেশদা! কথাটা বলতে বলতেই দুপা এগিয়ে গেছিলাম আমি। লোকটাও আমার কথায় গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। সেদিনের সেই আবছায়া জঙ্গলের মাঝে আমি যা দেখেছিলাম আজও ভুলতে পারিনি। লম্বা একটা লোক, তার সারা মাথায় চুলের চটা, মুখ অব্দি নেমে এসেছে তার চুল, আর তারই মাঝে লাল পিটপিটে চোখ। লোকটার মুখে করাতের মতো দাঁতের শাড়ি। আমার মুখের দিকে তাকিয়েছিল সে। কয়েক মুহূর্ত এভাবেই কেটে গিয়েছিল। হঠাৎ লোকটা একেবারে বাতাসের মতো এসে আছড়ে পড়েছিল আমার উপর। তারপর যে কি হলো আমার আর কিছুই মনে নেই। এতক্ষণ একভাবে কথা বলে থামল মনিরাম। বাইরের বর্ষার জোর আরো বাড়ছে। রাতের অন্ধকার বাইরে ঘন ঘরের মতো পর্দার সৃষ্টি করেছে। একভাবে ব্যাঙের ডাকে কান পাতা দেয়। বাড়ির বাইরে গজিয়ে ওঠা কচুরিপানা থেকে টুপটাপ করে জল ঝরেই চলেছে। মনিরাম এক হাতে জামা সরিয়ে দেখালো শুভাশিস বাবুকে। লণ্ঠনের টিমটিমে আলোয় তিনি দেখলেন গলায় একটা গভীর দাঁতের বীভৎস দাগ। এখনো সেখানে মাংস আর চামড়া অসমান হয়ে আছে। কি সাংঘাতিক! এটা 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 কি ওই ছায়াটাই? হ্যাঁ বাবু, সেদিন যখন জ্ঞান ফিরেছিল
তখন আমি এই ঘরে। ভবেশদা আমায় ওই ওই লম্বা গাছখানার নিচে পড়ে থাকতে দেখে ঘরে এনেছিল। তারপর থেকে যে কি হলো, এই ঘরেই আমার জীবন কেটে গেল। এই বাড়িখানায় জীবনবাবু পুজোয় আসতেন তেনার পরিবারকে নিয়ে। কিছুদিন পর ভবেশদাও কি একটা রোগে মারা পড়ল। এই হচ্ছে আমার গপ্প। শুভাশিসবাবু সব শুনলেন, কি বলবেন ঠিক বুঝে উঠলেন না। এই গ্রাম আর তাকে ঘেরা এই সোনাঝুরের জঙ্গল যে বেশ রহস্যমোড়া, তাতে কোনো সন্দেহ নেই। কি ভাবছেন বাবু, ভয় পেলেন নাকি? না, ঠিক ঠিক, মানে ভয় নয়, আমার বারবার মনে হচ্ছে এই এই জঙ্গলে হয়তো কোনো অজ্ঞাত প্রাণী এই জঙ্গলে আজও লুকিয়ে আছে। কারণ কারণ তোমার ঘাড়ের দাঁতের দাগটা খানিকটা খানিকটা মানুষ কামড়ালে যেরকম দাগ হয় সেরকম। মনিরাম এ কথায় কেমন যেন খোলা খোলা চোখে শুভাশিসবাবুর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর চড়ানো গলায় বলল, বিশ্বাস হচ্ছে না তো বাবু? ভবেশদাও বিশ্বাস করেনি। তারপর একদিন সেও দেখেছিল, বুঝলেন? হ্যাঁ, এ জায়গা আপনার কলকাতা নয় বাবু। যাই হোক, রাত হয়েছে, খেয়ে নিন। খেয়ে চলুন, আপনাকে দিয়ে আসছি।